আপনি বলছেন ইহুদি ও খ্রিস্টানরা আমাদের শিকড় কাটছে, এটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? খারকানের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সুলতান। ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি জাতি, বললেন শেখ আবুল হাসান খারকানি। ইহুদিরা মসজিদে আকসাকে তাদের ইবাদতখানা মনে করে। ইহুদিরা চেষ্টা করছে ফিলিস্তিনকে তাদের নিজস্ব রাষ্ট্রে পরিণত করে কাবাকে দখল করে নিতে এবং মুসলমানদের একক ইবাদতগাহকে ধ্বংস করে দিতে। ইহুদিরা মুখোমুখি সংঘর্ষের জাতি নয়, এরা কখনো মুখোমুখি সংঘর্ষে জড়াতে চায় না। ওদের হাতে আছে অঢেল সম্পদ, এই সম্পদ ব্যবহার করে তারা মুসলমানদের শিকড় কাটছে। হিন্দুদের মতো ইহুদিরাও মুসলিমদের ক্ষতি সাধনে কন্যা জায়াদের ব্যবহার করে। মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদেরও সহায়তা দিচ্ছে ইহুদিরা। যে কারামতি জনগোষ্ঠীর স্বরূপ আপনি উন্মোচন করে সাধারণ মানুষকে ওদের ধোঁকাবাজি পরিহার করে সঠিক ইসলামে দীক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। কুফরি মিশ্রিত কথিত মুসলিম নামের এই গোষ্ঠীর জন্মদাতা ইহুদি পণ্ডিতেরা। আপনার বিরুদ্ধে যেসব মুসলিম শাসক অব্যাহত চক্রান্তে লিপ্ত, পর্দার অন্তরালে তাদের সাথে ঘাটছড়া বেঁধেছে ইহুদিরা। আপনাকে গৃহযুদ্ধে জড়িয়ে রাখার নেপথ্যে ইহুদিরাই জড়িত। অচিরেই হয়তো নিজ ভূমিতেই স্বগোত্রীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। প্রতিবেশী প্রতিপক্ষগুলোকে পক্ষে নিয়ে আসার চেষ্টা করুন। মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। নিজ দেশের জনগণকে আপনার সাথে রাখুন। সেনাবাহিনীকে পুনর্গঠনের চেষ্টা ত্বরান্বিত করুন এবং খাওয়ারিজমের প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ রাখুন। আমি শুনতে পেরেছি খাওয়ারিজমে ইতোমধ্যে ইহুদিদের কারসাজি জোরে সোরে চলছে। সেই সময় খাওয়ারিজম ছিল একটি স্বতন্ত্র রাষ্ট্র। জুরজানিয়া ছিল খাওয়ারিজমের রাজধানী। বুখারা ছিল খাওয়ারিজমের একটি প্রদেশ। খাওয়ারিজম রাষ্ট্রে মামুনি খানদানের রাজত্ব ছিল। অনেক পূর্ব থেকেই খাওয়ারিজম ছিল মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। 995 খ্রিস্টাব্দে আবু আলী মামুন বিন মোহাম্মদ ইবন আলী খাওয়ারিজমে হামলা করে বাদশাহ আবু আবদুল্লাহকে বন্দী করেন এবং গোটা খাওয়ারিজম রাষ্ট্রই দখল করে নেন। 2 বছর নিজ কবজায় রাখার পর 997 সালে আবু আলী মামুন নিহত হন। কিন্তু হত্যাকারী আবু আলী মামুনের খানদানের কাছ থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিতে পারেনি। পিতা নিহত হওয়ার পর আবু আলী মামুনের পুত্র আবুল হাসান আলী মামুন মসনদে আসীন হন। 12 বছর রাজত্ব করার পর 1009 সালে অপরিণত বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর 3 বছর আগে সুলতান মাহমুদের সাথে মৈত্রী সম্পর্ক আরও শক্তিশালী করেন। তিনি সুলতানের ছোট বোনকে বিবাহ করেন। স্বামীর মৃত্যুর পর সুলতানের বোন খাওয়ারিজম ত্যাগ করে সুলতানের কাছে চলে এসেছিলেন। আবুল হাসান আলী মামুনের ইন্তেকালের পর তার ছোট ভাই আবুল আব্বাস মামুন ক্ষমতাসীন হন। তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। আবুল আব্বাসের ছিল 2 স্ত্রী। খাওয়ারিজম রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন আবুল হারেস বিন মোহাম্মদ। আবুল আব্বাসের পিতা আবু আলী মামুনের সময় থেকেই তিনি মন্ত্রীপদে আসীন ছিলেন। এই বয়স্ক মন্ত্রীর গভীর হৃদ্যতা ছিল মামুনি খানদানের সাথে। আবুল হারেস ছিলেন সত্যিকারের একজন মুসলমান। মুসলমানদের প্রতি তার হৃদয়ে ছিল অকৃত্রিম ভালোবাসা। বয়সে প্রবীণ ও রিজু এই লোকটির কোলে পিঠেই বড় হয়েছিলেন মামুনের 2 ছেলে। তাই তিনি পিতার মতোই তাদেরকে কল্যাণজনক পরামর্শ দিতেন এবং যে কোনো অকল্যাণ ও অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলতেন। খাওয়ারিজম রাষ্ট্রের বুখারা প্রদেশের গভর্নর আলাফতুগিন ছিলেন মধ্যবয়সী ও অভিজ্ঞতায় ঋদ্ধ চতুর একজন শাসক। এই লোকটিকে আল হারেস পছন্দ করতেন না। দৃশ্যত আলাফতুগিন খাওয়ারিজম রাষ্ট্রের এবং মামুনি খানদানের আনুগত্য করলেও তার সামগ্রিক কর্মকাণ্ড ছিল সন্দেহজনক। আবুল আব্বাস ক্ষমতাসীন হওয়ার পর একদিন নির্ভরযোগ্য বয়োজ্যেষ্ঠ প্রবীণ মন্ত্রী আল হারেসকে একান্তে ডেকে পাঠালেন। আবুল আব্বাস একান্তে আল হারেসের সাথে রাষ্ট্রের নিরাপত্তা, প্রজাদের অবস্থা তথা প্রশাসনিক বিষয় নিয়ে মতবিনিময় করছিলেন। মতবিনিময় এক পর্যায়ে আবুল হারেসের উদ্দেশ্যে আবুল আব্বাস বললেন, আমার পিতা নিহত হয়েছেন, বড় ভাইও মৃত্যুবরণ করেছেন। আমি খুবই একাকিত্ব অনুভব করছি। এই নিঃসঙ্গ অবস্থায় মনের মধ্যে একটি গোপন কথা কাটার মতো কষ্ট দিচ্ছে। আপনি কি এই রহস্যের কিনারা করতে পারবেন? যেসব রহস্যের জাল এই বুড়োর চোখ ভেদ করতে পারবে
এমনটি আর কারো পক্ষে সম্ভব হবে না। মামুনি খানদানের অতীত বর্তমান কোনো কিছুই আমার কাছে গোপন নয়। তোমার মনের মধ্যে যদি কোনো গোপন কাঁটা বিদ্ধ হয়ে থাকে তা আমাকে দেখাও, হয়তো আমি সেটিকে অপসারণ করতে পারবো, বললেন বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আল হারেস। আপনি তো জানেন, ভাইয়ের মৃত্যুর পর বুখারার গভর্নর আলফতগিন এখানে এসেছিলেন। তিনি তখন আমাকে একান্তে বলেছিলেন, আপনার বড় ভাইয়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আপনাকে খাওয়ারিজমের নতুন বাদশাহ হিসেবে মোবারকবাদ দিচ্ছি। সেই সাথে আজ আপনার কাছে একটি গোপন রহস্য উন্মোচন করে দেয়া কর্তব্য মনে করছি। আপনি জানেন আপনার পিতাকে হত্যা করা হয়েছিল, হত্যাকারীদেরও আপনি জানেন, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ভাইও কিন্তু হত্যার শিকার হয়েছেন, তার স্বাভাবিক মৃত্যু হয়নি। এ খবর শুনে আমি খুব একটা পেরেশান হইনি, কারণ আমাদের শত্রুদের আমি জানি। কিন্তু আলফতগিন আমাকে বললেন, ভাইকে এমন এক ধরনের বিষ খাওয়ানো হয়েছিল যার প্রতিক্রিয়া ছিল পেটের পীড়ার মতো। ধীরে ধীরে তার শরীরে এই বিষক্রিয়া চলতে থাকে, কিন্তু ডাক্তারের পক্ষে পেটের পীড়া ছাড়া ওই বিষক্রিয়াকে শনাক্ত করা সম্ভব ছিল না। এমনটি অসম্ভব কিছু নয়, শত্রুরা অনেক কিছুই তো করতে পারে, বললেন উজির আবুল হারেস। আপনাদের শত্রুরা আপনাদের সামরিক শক্তিমত্তার ভয়ে ভীত, তাই তারা এ ধরনের চক্রান্তের আশ্রয় নিতেই পারে। কিন্তু ব্যাপারটি শুধু এতেই শেষ নয় সম্মানিত উজির, বললেন নতুন শাসক আবুল আব্বাস। আলফতগিন আমাকে সংশয়হীনভাবে বলেছেন, ভাইকে বিষ প্রয়োগ করেছিলেন সুলতান মাহমুদ, আর সেই বিষ খাইয়েছে সুলতানের বোন এবং আমার ভাবি স্বয়ং। এই বিষ প্রয়োগের কারণ হিসেবে বলেছেন, সুলতান মাহমুদ ভাইকে তার অধীনতা মেনে নিতে বলেছিলেন, কিন্তু ভাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এখন আমি কি আলফতগিনের কথা বিশ্বাস করব? না, তুমি বিশ্বাস করবে না, বললেন বয়স্ক আল হারেস। আলফতগিনের কথা বলেই আমি এটিকে ঠিক মনে করি না। এছাড়াও আমি এটিকে সত্য মনে করি না এজন্য যে সুলতান মাহমুদ রক্তে মাংসে একজন মর্দে মুজাহিদ, তাকে বিষ প্রয়োগ করার কথা বিশ্বাস করা যায়, কিন্তু তিনি কাউকে বিষ প্রয়োগ করাবেন এটা বিশ্বাস করা যায় না। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি। তিনি যদি রাজত্ব এবং রাজ্যের সীমানা বৃদ্ধিতে আগ্রহী হতেন তাহলে বেঁচে থাকার সর্বময় চেষ্টা থাকত তার সব কাজে, সব কর্মে। কিন্তু তার কাজকর্ম দেখলে তুমিও বলবে দীর্ঘদিন বেঁচে থেকে রাজত্ব করা তার শখ নয়। তুমি তো জানো কতবার তিনি গজনি থেকে কত দূরে হিন্দুস্তানে গিয়ে যুদ্ধ করেছেন। এখনও তিনি গজনি থেকে শত শত মাইল দূরে হিন্দুস্তানের সবচেয়ে দুর্গম এলাকায় যুদ্ধ করতে গেছেন। তিনি ইসলামের সৈনিক, ইসলামের প্রচার প্রসারে লিপ্ত একজন ধর্মপ্রচারক। তিনি একজন সফল মূর্তি ধ্বংসকারী। নতুন বাদশাহ আবুল আব্বাস আর বয়োজ্যেষ্ঠ উজির যখন পরস্পর এসব কথাবার্তা বলছিলেন, সুলতান মাহমুদ তখন দক্ষিণ কাশ্মীরের লোহাকোট দুর্গ অবরোধ করে বৈরী মৌসুম ও দুর্ভেদ্য দুর্গ প্রাচীরের ফাঁদে আটকে গেছেন। তীব্র তুষারপাতে চাপা পড়ে অকালে প্রাণ হারাচ্ছে তার সহযোদ্ধারা। তুমি তো দেখতে পাচ্ছ কতবার স্বেচ্ছায় মৃত্যু ফাঁদে পা দিয়েছেন সুলতান, বললেন হারেস। হিন্দুস্তানের রাজা মহারাজাদের সামরিক শক্তি কোনো মামুলি ব্যাপার নয়। হিন্দুস্তানের রাজশক্তির বিরুদ্ধে বর্তমান মুসলিম জগতের মধ্যে শুধু সুলতান মাহমুদই টক্কর দিতে পারেন, এবং তিনি তা দিচ্ছেনও। এ ধরনের লড়াকু যোদ্ধারা কখনো কাউকে বিষ প্রয়োগে হত্যা করেন না। আমি নিহত হতে চাই না, বললেন আবুল আব্বাস। যে আমাকে জীবিত রাখতে চাইবে এবং নিজেও জীবিত থাকতে চায়, আমি তাকে মিত্র বানাতে চাই। আপনি আমাকে পরামর্শ দিন, আমি কি তুর্কিস্তানের খানদানদেরকে মিত্র বানাবো না সুলতান মাহমুদকে মিত্র বানাবো? সুলতান মাহমুদকেই আমার সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়। সুলতান মাহমুদ সম্পর্কে আপনার বিশ্বাস যাই থাকুক না কেন, যেভাবে তিনি শক্তির জোরে শত্রুদের পদানত করে তাদের এলাকা গজনি সালতানাতের অন্তর্ভুক্ত করেছে, একদিন হয়তো আমাকেও বলে বসতে পারে আমার আনুগত্য স্বীকার করে নাও। তাছাড়া আমার চতুর্পার্শ্বের শত্রুদের আক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য আমার দরকার একজন শক্তিশালী মিত্র। সেই শক্তি ও মিত্রের দাবি পূরণ করার ক্ষমতা একমাত্র সুলতান মাহমুদেরই রয়েছে, বললেন উজির আল হারেস। আমার মনের কথাগুলো আজ আপনার কাছে বলতে চাই সম্মানিত উজির, বললেন আবুল আব্বাস। শুধু কথা আর অঙ্গীকারের দ্বারা বন্ধুত্বের সম্পর্ক ততটা দীর্ঘস্থায়ী হয় না। আমার মনে মিত্রতা দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করার একটা চমৎকার কৌশল এসেছে। আমি সুলতান মাহমুদের বিধবা বোনকে বিয়ে করার প্রস্তাব দেব।
সে আমার বড় ভাইয়ের বিধবা। তাকে তখনই আমার খুব ভালো লাগতো। বয়সে সে হয়তো আমার চেয়ে এক অর্ধ বছরের বড় হবে, কিন্তু সুলতান মাহমুদ কি আমার সাথে তার বোনের বিয়ের ব্যাপারে রাজি হবেন? স্মিত হেসে আবুল হারিস বললেন, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। তবে আপনি কি এই ঝুঁকির ব্যাপারটি ভাবেন না? আপনার ভাইকে যদি সে বিষ দিতে পারে, তবে আপনাকেও সে বিষ প্রয়োগে হত্যা করতে পারে। না, নাহিদা আমাকে বিষ দিতে পারে না। আকাশের দিকে দৃষ্টি প্রসারিত করে শকতোক্তির মতো করে বললেন আবুল আব্বাস। না, লাবণী আমাকে বিষ প্রয়োগে হত্যা করতে পারবে না, কিছুটা উচ্চস্বরেই উচ্চারণ করলেন আব্বাস। আবুল হারিসের দিকে তাকিয়ে বললেন, লাবণী জানতো আমি তাকে কতটা ভালোবাসি। আমি ছিলাম তার স্বামীর ছোট ভাই, দেবর। সে আমাকে খুবই ভালোবাসতো, আদর করে আমাকে শাহজাদা ডাকতো। সত্য কথা বলতে কি, ভাইয়ের মৃত্যুর পর আমার মনে হয়েছে আমি ভাইয়ের শূন্যতাকে সহ্য করতে পেরেছি, কিন্তু লাবণীর চলে যাওয়াকে সহ্য করতে পারছি না। আপনি কি নাহিদার ভালোবাসার টানে তাকে বিয়ে করতে চান, নাকি সুলতানের সাথে বন্ধুত্ব ও মিত্রতা মজবুত করার জন্য? উভয়টি আমার লক্ষ্য, উজিরের জিজ্ঞাসার জবাবে বললেন আবুল আব্বাস। তবে নাহিদার প্রতি আমার ভালোবাসা হয়তো প্রাধান্য পাবে। আসল কথা হলো, নাহিদাও আমাকে ভালোবাসতো, কিন্তু তার ও আমার এই ভালোবাসার মধ্যে কোনো কদর্যতা ছিল না। আমাদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা ভাই বোনের মতো, অথবা গুণবতী ভাবি আর স্নেহশীল দেবরের মধ্যে যেমনটি হয়ে থাকে। অবশ্য এখন অবস্থা অনেকটাই বদলে গেছে। তখন নাহিদার সাথে আমার এতটাই গভীর হৃদ্যতা ছিল যে আমার দ্বিতীয় স্ত্রী আল নুরি এ ব্যাপারে আমার প্রতি খুবই অসন্তুষ্ট ছিল। আল নুরির পিতা আবু ইসহাককে আপনি জানেন। তিনি আমাদের সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার এবং সেনাপতি। তিনি আমাকে বলেছিলেন আল নুরি নাকি তার কাছে আমার ব্যাপারে নালিশ করেছে। আমি শ্বশুর সাহেবকে বলেছি, আল নুরি আমাকে ও আমার ভাইয়ের বিধবা স্ত্রীকে নিয়ে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে। ভবিষ্যতে যেন সে আর এমন দুঃসাহস না করে। আমার এই কথা বলার পর তার চেহারার যে অবস্থা আমি দেখলাম, তা মোটেও ভালো মনে হলো না। সুলতান মাহমুদকে হিন্দুস্তান থেকে ফিরে আসতে দাও। তোমার এই প্রস্তাবে যেমন তোমার প্রেম ভালোবাসা রয়েছে, তদ্রূপ এতে কৌশলী রাজনীতিও রয়েছে। এ ব্যাপারে তুমি আরও চিন্তা করো, আমিও ব্যাপারটি নিয়ে আরও ভাবি, বললেন উজির। আবুল আব্বাস আর তার প্রধান উজির আবুল হারেস যখন সুলতান মাহমুদের সাথে মৈত্রী ও আত্মীয়তার সম্পর্ক স্থাপন নিয়ে মত বিনিময় করছিলেন, সুলতান মাহমুদ তখন কাশ্মীরের বৈরী পরিবেশে ব্যর্থতার গ্লানিতে বিপর্যস্ত হচ্ছিলেন। তার অজেয় বাহিনীর সৈন্যরা ঝিলম নদীর শীতল পানিতে ভেসে যাচ্ছিল, আর তুষারপাতে বরফের নিচে তলিয়ে যাচ্ছিল। এই ঘটনার প্রায় 6 মাস পর উজির আবুল হারেস একদিন বাদশাহ আবুল আব্বাসকে একান্তে বললেন, গজনি থেকে বিস্ময়কর খবর এসেছে। সুলতান মাহমুদ কাশ্মীর থেকে এমন শোচনীয়ভাবে পরাজিত হয়ে এসেছেন যে তার সাথে 1/10 সৈন্যও ফিরে আসেনি। যারা ফিরে এসেছে এদের অধিকাংশই মারাত্মকভাবে আহত। এবারে ফিরে আসায় মাহমুদের সাথে হিন্দুস্তানের সোনাদানা বোঝাই জঙ্গি হাতি যেমন ছিল না, কোনো হিন্দু বন্দীও ছিল না। তার গোটা সামরিক শক্তি সেখানে ধ্বংস হয়ে গেছে। এরপরও আমি তার বোনকে বিয়ে করতে চাই, বললেন আবুল আব্বাস। আপনি অভিজ্ঞ ব্যক্তি, আপনার মতো অভিজ্ঞতা আমার নেই, কিন্তু আপনি মনে হয় আমার কথা সমর্থন করবেন। আমি যদি দুঃসময়ে সুলতান মাহমুদের দিকে বন্ধুত্বের হাত বাড়াই, সে নিশ্চয়ই আমার প্রতি কৃতজ্ঞ ও হিতাকাঙ্ক্ষী থাকবে। কখনো যদি আমাদের উপর কোনো বিপদ এসে পড়ে, তখন সে নিশ্চয়ই আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে। আপনি বলুন, তার কাছে আমার প্রস্তাব পাঠানোর উপযুক্ত সময় কোনটি হতে পারে? আমাকে কি নিজে যেতে হবে? এখনই উপযুক্ত সময়, বললেন আবুল হারেস। তার এই শোচনীয় পরাজয়ে সহমর্মিতা জানানো দরকার। তাছাড়া কূটনৈতিক রীতি রক্ষায় এটাও বলা যেতে পারে যে আমরা তার সহযোগিতা করতে প্রস্তুত। এক্ষেত্রে তোমার যাওয়া জরুরি নয়, আমি যাব এবং বিয়ের প্রস্তাবও তাকে দিয়ে আসব। কয়েকদিন পর খাওয়ারিজমের প্রবীণ উজির আবুল হারেস 2 জন দূত এবং কয়েকজন নিরাপত্তা রক্ষী সহ কয়েকটি উপঢৌকন বোঝাই উট নিয়ে গজনি পৌঁছলেন। সুলতান মাহমুদের কাছে খবর গেল, খাওয়ারিজমের বাদশাহ আবুল আব্বাসের উজির সুলতানের সাথে দেখা করতে এসেছেন। খবর শুনে তাৎক্ষণিকভাবেই উজিরকে সুলতানের কাছে নিয়ে আসার নির্দেশ দেওয়া হলো। খাওয়ারিজমের বাদশাহ শাহ আবুল আব্বাস মামুন সুলতানে আলী মাকাম এর খেদমতে কিছু উপঢৌকন পাঠিয়েছেন।
সেই সাথে কাশ্মীর অভিযানে আপনার অপূরণীয় ক্ষয়ক্ষতি ও পরাজয়ের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। শাহে খাওয়ারিজম আরও বলেছেন, আল্লাহ তাআলা সুলতানকে এতগুলো বিস্ময়কর বিজয়ের পর একটিমাত্র ব্যর্থতা দিয়েছেন, এটিও ধারাবাহিক সাফল্যেরই অংশ। আল্লাহ তাআলা গজনী সুলতানকে যে মনোবল ও সাহস দিয়েছেন, আশা করি পরাজয় থেকে কাবু করতে পারবে না। শাহ বলেছেন, আমি প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্য ও সহযোগিতা দিতে প্রস্তুত, কেননা বিপদেই তো ভাই ভাইয়ের কাজে লাগে। আমাদের এখানকার রীতি ও শিষ্টাচার এটাকে সমর্থন করে না যে একজন মুসলমান বাদশার সম্মানিত উজির সুলতানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে। আপনি আমার পাশের আসনে বসুন। আবুল আব্বাসকে সম্মানের সাথে কথা বললেন সুলতান। সুলতানের আবদারে প্রবীণ কূটনৈতিক ও মন্ত্রী আবুল হারেস আসনে বসলেন। অতঃপর সুলতান মাহমুদ বললেন, আমি খাওয়ারিজম বাদশাহকে মোবারকবাদ জানাচ্ছি। আমি যখন আমার প্রতিবেশীদের কাছ থেকে আমার এই দুঃসময়ের সুযোগে স্বার্থসিদ্ধির আশঙ্কা করছি, ঠিক সেই মুহূর্তে তিনি বন্ধুত্ব ও মৈত্রীর হাত বাড়িয়েছেন। তাকে আমার সালাম জানিয়ে বলবেন, নিঃসন্দেহে নির্ভরযোগ্য বন্ধুর আমার খুব প্রয়োজন, কিন্তু আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি সাহায্য সহযোগিতা চাই না। খাওয়ারিজমের অভ্যন্তরীণ অবস্থার ব্যাপারে আমারও প্রবল আগ্রহ আছে। আবুল আব্বাস একেবারেই তরুণ। সাগর উপকূলে বুখারায় কি ঘটছে এসব ব্যাপার কি সে বোঝে? সে কি জানে গভর্নর আলফতগিনের দৃষ্টিভঙ্গি কি? সে না জানলেও এসব ব্যাপার আমার অজানা নয় সুলতান, বললেন উজির আবুল হারেস। গভর্নর আলফতগিনের কর্মকাণ্ড আমার কাছেও সন্দেহজনক মনে হয়, কিন্তু সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমি যতটুকু জানি তাতে বলতে পারি, সেনাদের উপর আপনাদের বেশি আস্থা রাখা মোটেও ঠিক নয়, বললেন সুলতান। সেনাবাহিনীতে সাধারণ সৈনিকদের নীতি নির্ধারণে কোনো ভূমিকা থাকে না। মূলত সেনাপতি ও ডেপুটি সেনাপতিরাই সেনাবাহিনীর মূল শক্তি। তারাই নীতি নির্ধারণ করে। সাধারণ সৈনিকরা হয় তাদের খুঁটি, এদেরকে ব্যবহার করা হয় মাত্র। অনেক সময় সেনা কর্মকর্তাদের মধ্যে শাসক হওয়ার নেশা চাপে আর তাদের উচ্চাকাঙ্ক্ষার বলির পাঠায় পরিণত হয় সাধারণ সৈনিকরা। দুর্নামটাও এসে পড়ে সাধারণ সৈনিকদের উপর। জনসাধারণের যত ক্ষোভ নিন্দা সব পড়ে সাধারণ সৈনিকদের উপর। শাস্তিও পেতে হয় তাদেরই। কর্মকর্তারা থাকে পর্দার আড়ালে, জনতার ধরা ছোঁয়ার বাইরে। আপনাকে সেনা কর্মকর্তাদের প্রতি কড়া নজর রাখতে হবে। নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় উজির ও সুলতান মত বিনিময় করছিলেন। উজির আবুল হারিস ছিলেন অভিজ্ঞ ও দূরদর্শী লোক। তিনি কথায় কথায় বিয়ের প্রস্তাব দেওয়ার সুযোগ সৃষ্টি করে ফেললেন। সম্মানিত সুলতান, আবুল আব্বাস আপনাকে সহযোগিতা প্রস্তাব করেছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে তিনি আপনার সাহায্য প্রত্যাশী। অবশ্য এখনই তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তিনি আপনার সাথে দৃঢ় মৈত্রী গড়ে তুলতে আগ্রহী। তিনি এমন একজন শাসকের সাথে মৈত্রী গড়ে তুলতে চান যে তাকে কখনো ধোঁকা দেবে না। আর এমন ব্যক্তি আপনি ছাড়া আর কেউ নেই। স্থায়ী ও অটুট মৈত্রী বন্ধনের জন্য তিনি আপনার বোন তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করতে চান। সুলতান যেন তার এই আবেদন গ্রহণ করেন, একান্তভাবে তিনি তা কামনা করেন। বিয়ের ফয়সালা আমার বোন নিজে করবেন, বললেন সুলতান। প্রশাসনিক স্বার্থ রক্ষার জন্য আমি বোনকে ব্যবহার করতে মোটেও রাজি নই। আমি তাকে পরামর্শ দিতে পারি, খাওয়ারিজম ও গজনি সম্পর্কের গুরুত্ব বোঝাতে পারি, কিন্তু আমার সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিতে পারি না, কারণ বিয়ের বিষয়টি একান্তই তার মনের ব্যাপার। আপনাকে এর জবাব পেতে হলে কিছুদিন সময় দিতে হবে। খাওয়ারিজমের মসনদে আসীন হওয়ার আগ পর্যন্ত আবুল আব্বাসকে একজন সুন্দর মনের মানুষ হিসেবে আমি জানতাম। সুলতানকে বলল তার বিধবা বোন। তখন সে ছিল নিতান্তই বালক, এখন সে যুবক, সেই সাথে মসনদে আসীন বাদশাহ। এ পর্যায়ে তাকে পর্যবেক্ষণ বা তার সম্পর্কে কিছু বলা মুশকিল। নিশ্চয়ই এখন তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তার এই পয়গামের জবাব তুমি দেবে। আমি তার প্রতিনিধিকে জানিয়ে দিয়েছি আমি বোনের উপর এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না। সে কথা হয়তো ঠিকই আছে, কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে আপনার পরামর্শ আমার দরকার আছে। আপনি যদি মনে করেন খাওয়ারিজমের বাদশাহকে আমি বিয়ে করলে গজনির কোনো উপকার হবে, তাহলে তাকে আমি বিয়ে করতে মোটেও কুণ্ঠাবোধ করব না। কোনো বাদশাহকে বিয়ে করে তার প্রাসাদের রৌনক বাড়ানোর আগ্রহ আমার নেই। তদ্রূপ কোনো শাহের বউ হয়ে সম্রাজ্ঞী সাজার অভিলাষও আমার হয় না।
যে ভাইয়ের প্রতিটি দিবানিশি কাটে অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে জেহাদরত অবস্থায় তার বোন কোনো শাহের রাজপ্রাসাদে রাজরানী হয়ে বিলাস বেসনে বিভোর হতে পারে না। আমাকে আপনি পরিষ্কার করে বলুন, খাওয়ারিজম শাহের তৃতীয় স্ত্রী হিসেবে তার সাথে আমার বিয়ে হলে এখানকার মুসলিম ও গজনি সালতানাতের কোনো কল্যাণ হবে কি? যদি তা হয় তবে যে কোনো দিন আমি আবুল আব্বাসকে বিয়ে করতে সম্মত আছি। খাওয়ারিজমের সৈন্যদেরকে জিহাদে ব্যবহার করার সুযোগ আছে, বললেন সুলতান মাহমুদ। ছোট ছোট মুসলিম রাজ্যের শাসক এবং মুসলিম রাজা বাদশাহ পরস্পর বিরোধী লিপ্ত। কোনো শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ আশঙ্কা ঘনীভূত হলেই কেবল মুসলিম বাদশাহরা কয়েকজন মিলে মৈত্রী গড়ে তোলে। ইসলামের স্বার্থে এরা কখনো কোনো জোট বা মিত্র করতে আগ্রহী নয়। মুসলিম শাসকরা পরস্পর বিরোধী লিপ্ত। এই সংঘর্ষ আর বিরোধকে অতি সংগোপনে ইন্ধন যোগাচ্ছে ইহুদি নাসারা গোষ্ঠী। আমি পরস্পর বিচ্ছিন্ন মুসলিম শাসকদেরকে কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চাই। খাওয়ারিজম একটি শক্তিশালী রাষ্ট্র, কিন্তু আমি খবর পাচ্ছি খাওয়ারিজমের ভিতরে ভিতরে চক্রান্ত শুরু হয়ে গেছে। মনে হয় আবুল আব্বাস এ ব্যাপারে মোটেও অবগত নয়। আমার আশঙ্কা হচ্ছে বুখারার গভর্নর আলফতগিন আবুল আব্বাসকে আমার বিরুদ্ধে দাঁড় করাতে পারে। এমনও হতে পারে আমি যখন আমার সৈন্য ঘাটতি পূরণে ব্যস্ত, এই সুযোগে খাওয়ারিজমের সৈন্যরা গজনে আক্রমণ করে বসবে। আমি যে কোনো অবস্থায় ওদের প্রতিরোধ করতে পারবো, কিন্তু আমার সৈন্য সংখ্যা নিতান্তই কম। তাছাড়া এটা তো হবে স্রেফ গৃহযুদ্ধ। দুটি মুসলিম রাষ্ট্রের যুদ্ধে ইসলামের শক্তি ক্ষয় হবে, আর এই সুবিধা নেবে অমুসলিমরা। সবচেয়ে বড় কথা হলো, এখন গজনির সাথে যে কোনো মুসলিম রাষ্ট্রের যুদ্ধে সবচেয়ে উপকৃত হবে হিন্দুস্তানের পৌত্তলিক শাসকরা। আপনি যদি মনে করেন আবুল আব্বাসের স্ত্রী হয়ে আমি তাকে আলফতগিনের কুমন্ত্রণা ও চক্রান্ত থেকে রক্ষা করতে পারবো, তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, বলল নাহিদ। এটি তুমি ভালো বলতে পারবে। আচ্ছা, তুমি যখন তার ভাইয়ের স্ত্রী ছিলে তখন তার উপর তোমার কেমন প্রভাব ছিল? তখন কি তার সাথে তোমার কোনো জানাশোনা ছিল? বললেন সুলতান। তখন ছিল আমার একনিষ্ঠ ভক্ত, বলল নাহিদ। ওকে আমি খুবই আদর করতাম। সে আমার স্নেহ মমতার জন্য উদ্গ্রীব ছিল, কারণ অনেক আগেই তার মাতৃবিয়োগ ঘটে। এরপর তার পিতা নিহত হন। ছোট্ট আবুল আব্বাসকে মাতৃত্ব ও পিতৃত্বের শূন্যতা অনুভব করতে দেইনি আমি। সে বেশিরভাগ সময় আমার কাছেই থাকত। শাহজাদা ছিল সে, কিন্তু শাহজাদা হলেও মানবিক মায়া মমতার ঘাটতি শান শৌকত দিয়ে পূরণ হয় না। সে আমাকে মা ও বড় বোনের মতোই শ্রদ্ধা করত। প্রথমে সে বিয়ে করল, কিছুদিন যেতে না যেতে আবার অপর এক স্ত্রীকে ঘরে তুলল, কিন্তু তবুও মনের প্রশান্তির জন্য প্রাণ খুলে দুঃখ সুখের কথা বলতে সে আমার কাছেই ছুটে আসতো। কিন্তু তার ভাইয়ের ইন্তেকালের 4 মাস পর, যখন আমি তাদের প্রাসাদ ছেড়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ভাইজান, আপনি কল্পনাও করতে পারবেন না, পরিণত একটি যুবক হয়েও সে তখন শিশুর মতো চিৎকার করে কাঁদছিল। তার ভাইয়ের মৃত্যুতেও সে এতটা কান্নাকাটি করেনি। তাহলে তুমি তাকে বুঝিয়ে বুঝিয়ে নিজের কবজায় নিয়ে আসতে পারবে। তার হৃদয়ে শুধু গজনি সালতানাতের নয়, ইসলামের মমতা তৈরি করতে হবে। আমার সালতানাতকে ঝুঁকিমুক্ত করার চেয়ে ইসলামের বিরুদ্ধে গজিয়ে ওঠা হিংস্র শয়তানগুলোকে কাবু করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার মন দেমাগ যদি বাদশাহীর তখ্তে বসে বিগড়ে না গিয়ে থাকে, তাহলে আশা করি আমি তাকে পথে আনতে পারবো, বলল নাহিদ। আপনার সদিচ্ছা পূরণে এবং ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমি আমার আবেগ অনুভূতি কোরবানি দিতে মোটেও কুণ্ঠাবোধ করব না। আমি খাওয়ারিজমের সেনাবাহিনীর দৃষ্টি কাফেরদের প্রতি ঘুরিয়ে দেব। আমি আপনার সাথে রণাঙ্গনে জিহাদে যেতে পারবো না বটে, কিন্তু আপনার জিহাদের শক্তি বৃদ্ধিতে জীবন তো দিতে পারবো। নাহিদের কথাবার্তা শুনে সেদিনই প্রচুর উপহার উপঢৌকন দিয়ে সুলতান মাহমুদ আবুল আব্বাস মামুনের কাছে পয়গাম পাঠালেনি। পূর্ব প্রস্তাব ঠিক থাকলে সে সুলতানের ছোট বোন নাহিদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে। 1 মাসের মধ্যে আবুল আব্বাস ও নাহিদের বিয়ের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এ বিয়ে তো বিয়ে নয়, এ বিয়ে সুলতানের জন্য ভয়াবহ এক টার্নেডোতে রূপান্তরিত হলো। যে টার্নেডো গোটা মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিল। শুধু ডাঙ্গায় নয়, সুলতান মাহমুদকে এর মূল্য দিতে সমুদ্রেও যুদ্ধ করতে হলো। উভয় পক্ষের হাজারো নৌকা জলযুদ্ধে অংশগ্রহণ করল। ভয়াবহ এই যুদ্ধে আগে চালানো হলো অতি সূক্ষ্ম চক্রান্তের খেলা। যে কূটনৈতিক চক্রান্তের ঘটি উভয় পক্ষই চেলেছিল বিয়ের আসরে। বিয়ে হয়ে গেল।
অনেকটা সাদামাটাভাবেই সুলতান তার আদরের ছোট বোন নাহিদকে খাওয়ারিজমের তরুণ বাদশাহ আবুল আব্বাসের বন্ধনে তুলে দিল। আবুল আব্বাস খুশি মনে নতুন বউ নিয়ে বাড়িতে ফিরে বিশাল আকারে অলিমার আয়োজন করলেন। খাওয়ারিজ শাহের এই তৃতীয় বিয়েতে রাজধানী জুরজানিয়াকে এমন আলোকসজ্জায় সাজানো হলো যে রাতের রাজধানীও দিনের মতোই আলো ঝলমলে রূপ পরিগ্রহ করল। প্রতিবেশী সব মুসলিম শাসকদের দাওয়াত করা হলো। হাজার হাজার মেহমানের পদভারে স্পন্দিত রাজধানী। সুলতান মাহমুদের পক্ষ থেকে সুলতানের পরিবর্তে তার সেনাবাহিনীর দুই প্রবীণ সেনাপতি আবু আবদুল্লাহ আলতাই এবং সেনাপতি আলতানতাস প্রতিনিধিত্ব করছিলেন। তাদের সাথে ছিল আরও কয়েক শত সৈনিক। এদের ছাড়াও ছিলেন গোয়েন্দা প্রধান ও নাশকতা প্রতিরোধ ইউনিটের চিফ কমান্ডার। বিশাল এই আয়োজনে খাওয়ারিজ রাষ্ট্রের অন্যতম প্রদেশ বুখারার গভর্নর আলফতগিন হাজির হলেন বিশেষ জাঁকজমক নিয়ে। আবুল আব্বাসের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসার ও সেনাপতিরাও এই অনুষ্ঠানে উপস্থিত। বুখারা অঞ্চলের সেনাপতি খমরতাস আর সেনাবাহিনীর অন্যতম প্রভাবশালী সেনাপতি আবুল আব্বাসের দ্বিতীয় শ্বশুর সেনাপতি আবু ইসহাক গর্বিত ভাবভঙ্গি নিয়ে অনুষ্ঠানে সমাসীন। ঘটনাক্রমে খাওয়ারিজমের এই তিন মহারথী পাশাপাশি আসনে উপবিষ্ট এবং প্রত্যেকের চেহারাতেই আনন্দ উচ্ছ্বাসের বদলে চাপা উত্তেজনা ও ক্ষোভ পরিস্ফুট। দৃশ্যত তারা সবাই সুলতান মাহমুদের দুই প্রতিনিধির সাথে হাসিমুখে হাত মেলালেন, কিন্তু কুশল বিনিময়ে পরই তারা সুলতানের প্রতিনিধিদের থেকে খানিকটা দূরে গিয়ে আসন নিলেন। তাদের পাশেই গ্রাম্য বিষয়ে আগে থেকেই বসেছিলেন সুলতান মাহমুদের বিশেষ ইউনিটের দুই দক্ষ পরিচালক। এদেরকে বিশেষ দিক নির্দেশনা ও দায়িত্ব দিয়ে বিশেষ উদ্দেশ্যে বিয়ে অনুষ্ঠানে পাঠিয়েছিলেন সুলতান মাহমুদ। তোমরা মনে করো না, আমার বোনকে বিয়ে করে আবুল আব্বাস আমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে, বললেন সুলতান মাহমুদ। হতে পারে আবুল আব্বাস আমার সাথে সত্যিকার অর্থেই সুসম্পর্ক স্থাপন করতে আগ্রহী, কিন্তু তোমরাই তো খবর দিয়েছ ওখানকার প্রশাসন ও সেনাবাহিনীর অভ্যন্তরে অগ্নুৎপাতের জন্য লাভা তৈরি হচ্ছে। চক্রান্ত ও প্রাসাদ ষড়যন্ত্রের কানাঘুষা চলছে। সেখানে গিয়ে তোমরা নিজেদেরকে আলতানতাস ও আলতাই এর সফরসঙ্গী হিসেবে পরিচয় দিবে না, বরং তোমরা থাকবে সাধারণ বেশে। পরিচয় দিবে সমরকন্দের ব্যবসায়ী হিসাবে। সেখানে বহু লোকের সমাগম হবে, খেলতামাশা আতশবাজি হবে। এইসব খেলতামাশার প্রতি তোমরা মনোযোগী হবে না। তোমাদের দৃষ্টি থাকবে পর্দার অন্তরালে অতি সংগোপনে যে চক্রান্তের খেলা শুরু হয়েছে সেদিকে। তিনজন লোকের পেছনে তোমরা ছায়ার মতো লেগে থাকবে। তাদের কথা সরাসরি শুনতে না পারলেও তাদের চালচলন ভাবভঙ্গি দেখে বুঝতে চেষ্টা করবে তারা আসলে কি করতে চাচ্ছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি। তিনজনের মধ্যে একজন হলো বুখারার গভর্নর আলফতগিন, দ্বিতীয়জন আবুল আব্বাসের দ্বিতীয় শ্বশুর সেনাপতি আবু ইসহাক, তৃতীয়জন বুখারা অঞ্চলের সেনাপতি খমরতাস। এই দুজনকে এর চেয়ে বেশি সতর্ক ও জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এরা উভয়ই দুটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা শাখার প্রধান। তারাই খাওয়ারিজমের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও চক্রান্তের কথা তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছিলেন। এই দুই ব্যক্তি যখন জুরজানিয়ার বিয়ে অনুষ্ঠানে হাজির হলেন, তাদের দেখে কারো বোঝার উপায় ছিল না এরা সুলতান মাহমুদের গোয়েন্দা শাখার প্রধান, এবং মাটির নিচের ঘটনা বলেও এরা দিব্য চোখে দেখতে পারে। তারা এক নজর তাকালেই যে কারো ভিতরের মনোভাব বুঝতে পারে। তারা উভয়ই ব্যবসায়ীদের মতো ঢিলেঢালা পোশাকে সজ্জিত ছিল। উভয়ই আলফতগিন, খমরতাস ও আবু ইসহাকের পেছনে সারিতে গিয়ে বসলেন। রাতের প্রজ্বলিত মশালের আলোয় ঘোড়দৌড় শুরু হবে অবস্থা। বিশাল মাঠের চতুর্দিকে সামিয়ানা টাঙানো হয়েছে। একপাশে বিশেষভাবে সাজানো হয়েছে বাদশাহ, নতুন রানী এবং রাষ্ট্রীয় অতিথিদের আসন। তরবারি প্রতিযোগিতা, মল্লযুদ্ধ ছাড়া নানা ধরনের সামরিক কলাকৌশল প্রদর্শনীর আয়োজন সম্পন্ন। হঠাৎ তীব্র ও উচ্চ রণসঙ্গীত বাজিয়ে জানানো হলো নব বরবেশী বাদশাহ আবুল আব্বাস ও নতুন রানীবেশী নাহিদার আগমন বার্তা। আবুল আব্বাস নববধূ নাহিদাকে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। নাহিদা দীর্ঘাঙ্গী সুন্দরী যুবতী। তার প্রতিটি পদক্ষেপে রাজকীয় গাম্ভীর্যতা ও অবয়বে দীপ্তময় আভা। যুবক বাদশাহ আবুল আব্বাসও অপূর্ব সাজে সজ্জিত।
দৃঢ়পদে নাহিদকে নিয়ে তিনি রাজকীয় আসনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর বাদকদল আকাশ বাতাস মুখরিত করে আগুন ঝরানো বাজনা দিচ্ছে। চতুর্দিকে লাখো জনতার কণ্ঠে হর্ষধ্বনি। মহামান্য বাদশাহ আবুল আব্বাস দীর্ঘজীবী হোক, মহামান্য বাদশাহ আবুল আব্বাস দীর্ঘজীবী হোক। সুখময় হোক তাদের নতুন দাম্পত্য, দীর্ঘতর হোক মামুনি শাসন। আবুল আব্বাস ও নাহিদার পেছনে পেছনে আবুল আব্বাসের প্রথম ও দ্বিতীয় স্ত্রীও রানীর পোশাকে সজ্জিত হয়ে আসছিল। তবে তাদের চেহারায় তেমন কোনো জৌলুস ছিল না, ছিল না কোনো আনন্দ ফুর্তি, আবেগ বা উচ্ছ্বাসের চিহ্ন। সুলতান মাহমুদ তার বোনের বিনিময়ে শুধু খাওয়ারিজম শাহকে নয়, গোটা খাওয়ারিজম সালতানাতকেই খরিদ করতে চাচ্ছে। বিদ্রুপাত্মক কণ্ঠে বলল আবুল আব্বাসের দ্বিতীয় শ্বশুর এবং সেনাবাহিনীর অন্যতম সেনাপতি আবু ইসহাক। আবু ইসহাকের এ কথায় পেছনের দিকে তাকালেন বুখারার গভর্নর আলফতগিন। তাদের পিছনে সুলতান মাহমুদের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্যবসায়ী বেশে বসে পরস্পর কথা বলছে। আপনারা কোথেকে এসেছেন? স্মিত হেসে পেছনের দুজনকে জিজ্ঞেস করলেন গভর্নর আলফতগিন। উভয়ে স্মিত হাস্যে আলফতগিনের প্রত্যুত্তরে মাথা দোলালেন। তারা উভয়ে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন আলফতগিনের ভাষা তারা বুঝতে পারছেন না, অথচ তাদের মাতৃভাষাই ছিল ফার্সি। আলফতগিন ফার্সি ভাষাতেই তাদের পরিচয় জানতে চেয়েছিলেন। আলফতগিন, খমরতাস ও আবু ইসহাক প্রত্যেকেই নানাভাবে তাদের পরিচয় জানার চেষ্টা করছিলেন, কিন্তু দুই গোয়েন্দা কর্মকর্তা নিপুণতার সাথেই তাদের বোঝাতে সক্ষম হলেন তাদের কোনো কথাই তারা বুঝতে পারছেন না। এক পর্যায়ে তাদের একজন বললেন, ফিরোক্তাগ জুরজানিয়া থেকে পূর্ব দিকে অনেক দূরে অবস্থিত একটি পাহাড়ি এলাকার নাম। ওখানকার ভাষা ছিল ভিন্ন। এরা আমাদের ভাষা বোঝে না। দু সঙ্গীকে বললেন বুখারার গভর্নর আলফতগিন। আমি ওদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছিলাম। ঠিক আছে আবু ইসহাক, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? বলছিলাম এ বিয়ে শুধু আবুল আব্বাস আর নাহিদার মধ্যে হয়নি। এই সম্পর্কের মাধ্যমে গোটা খাওয়ারিজমকেই বোনের বিনিময়ে খরিদ করতে চাচ্ছে সুলতান মাহমুদ। এখান থেকে সুলতান মাহমুদ আর তার বোন আবুল আব্বাসকে আঙ্গুলের ফাঁকে ঘোরাবে, আঙ্গুলের ইশারায় নাচাবে। সে বুঝতেই পারবে না খাওয়ারিজমের উপর গজনির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি কি এমন নেককারজনক অধীনতা মেনে নেবেন আলফতগিন? আরে সেই সময়টা আসতে দাও না, বললেন আলফতগিন। খাওয়ারিজমের মাটিতে কোনো গজনি সৈন্যের পা পড়লে ওদের চিহ্ন কেউ খুঁজে পাবে না। আগে থেকে এজন্য প্রস্তুতি নেওয়া দরকার, বললেন সেনাপতি খমরতাস। সেনাবাহিনী আপনার নিয়ন্ত্রণে, সৈন্যদেরকে আপনি নিজের আয়ত্তে রাখুন। দেখো এসব কথা কি এখানে আলোচনা করা ঠিক হবে? উদ্বিগ্ন কণ্ঠে বললেন সেনাপতি আবু ইসহাক। চিন্তার কারণ নেই, আমাদের সবচেয়ে কাছে বসা লোক দুজন আমাদের ভাষাই বোঝে না, বললেন সেনাপতি খমরতাস। ওরা আমাদের ভাষা না বুঝুক, ডানে বামে কথা চলে যেতে পারে, সতর্কতার বিকল্প নেই, বললেন আলফতগিন। আচ্ছা আবু ইসহাক, আবুল আব্বাসের উপর আপনার মেয়ের কি কোনো প্রভাব আছে? আছে বই কি, কিন্তু এখন কতটুকু থাকবে সেটা আর চিন্তার বিষয়। মাহমুদের বোন নাহিদা খুবই চালাক, মনে হয় এখন আর আমার মেয়ে তার প্রভাব অক্ষুণ্ণ রাখতে পারবে না। তাদের পিছনে বসে সুলতান মাহমুদের দুই গোয়েন্দা কর্মকর্তা তাদের কথাবার্তা শুনছিল। আলফতগিন ও তার সাথীরা যখনই তাদের দিকে তাকাত, তখনই তারা উভয়েই ময়দানের খেলা দেখায় মগ্ন দেখতে পেত। তীব্র প্রতিযোগিতার কারণে লাখো দর্শক জনতার হইচই আর উল্লাস ধ্বনিতে গোটা এলাকা সরগরম। এর মধ্যে সুলতান মাহমুদের দুই গোয়েন্দা গভর্নর আলফতগিন ও তার সাথীদের কথাবার্তা শোনার চেষ্টা করছিল, কিন্তু তারা বেশিক্ষণ আর সেই বিষয়ে আলাপ করল না। প্রসঙ্গ বদল করে অতি সাধারণ মজলিসি কথাবার্তা বলতে শুরু করল। কিন্তু প্রাথমিক কথাবার্তা শুনেই সুলতানের গোয়েন্দা কর্মকর্তারা বুঝতে পেরেছিল এরা এই বিয়েতে মোটেই খুশি হতে পারেনি। ভয়ঙ্কর কোনো চক্রান্তের আয়োজনে তারা ব্যস্ত। অচিরে তারা বাদশাহ আবুল আব্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে। মাঝরাত পর্যন্ত চলল আবুল আব্বাসের বিবাহোত্তর জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। মাঝরাতের পর অনুষ্ঠান শেষে সবাই যার যার মতো ঘরের পথ ধরল। দূরের অতিথিরা তাদের জন্য নির্দিষ্ট অতিথিশালায় ঘুমোতে গেল। সবাই যার যার মতো শয়ন কক্ষে চলে গেলেও বুখারার গভর্নর আলফতগিন, প্রবীণ সেনাপতি আবু ইসহাক ও সেনাপতি খমরতাস একই কক্ষে সমবেত হলেন। মধ্যরাতের পর হঠাৎ ভেতর থেকে তাদের কক্ষের দরজা
খুলে একজন বোরকা পরিহিতা মহিলা প্রবেশ করল। ঘরে প্রবেশ করেই মহিলা তার চেহারার নেকাব খুলে ফেলল। এই মহিলা আর কেউ নয়, আবুল আব্বাসের দ্বিতীয় স্ত্রী সেনাপতি আবু ইসহাকের কন্যা আল জুয়রি। গতরাতে সব কথাই আমি জানতে পেরেছি, একটি আসনে বসতে বসতে বলল আল জুয়রি। নাহিদার বাসর রাতের জন্য যে সেবিকাকে নির্দিষ্ট করা হয়েছিল তাকে আমি আগেই হাত করে নিয়েছিলাম। সে আমার কথা মতো বাসর রাতে আবুল আব্বাস ও নাহিদার কথাবার্তা শোনার জন্য দরজার সাথে কান লাগিয়ে রেখেছিল। সে রাতে তার দায়িত্ব ছিল আবুল আব্বাসের দরজার পাশে থাকা, ফলে তাকে দরজায় কান লাগিয়ে বসে থাকতে দেখেও কারো কিছু বলার ছিল না। সেবিকা বুদ্ধি করে কক্ষের একটি জানালার একটি পাল্লা ঈষৎ খুলে রেখেছিল। কিছুক্ষণ যেতে না যেতেই আবুল আব্বাস নিজেই সেবিকাকে ডেকে ভিতরে নিয়ে নেয়। সেবিকার উপস্থিতিতেই নাহিদা ও আবুল আব্বাসের কথাবার্তা চলতে থাকে। সেবিকার মুখে যা শুনলাম তা আমি আপনাদের বলে দিচ্ছি। নাহিদা আবুল আব্বাসের ঘরে শুধু বউ হয়ে আসেনি, সে একটি কঠিন উদ্দেশ্য এবং ফাঁদ হয়ে এসেছে। আবুল আব্বাসও তাকে শুধু বউ মনে করে না। আবুল আব্বাসের কথাবার্তা থেকে অনুমিত হচ্ছে সে নাহিদার প্রেমে অন্ধ এবং নাহিদাকে সে মনে করে মনের সম্রাজ্ঞী। সে যুগের রাজকীয় সংস্কৃতি এবং রাজাদের একান্ত সেবিকাদের জন্য তাদের বাসর ঘরের একান্ত কথাবার্তা শোনার বিষয়টি বর্তমানের আলোকে উদ্ভট মনে হলেও সে যুগে তা মোটেও অস্বাভাবিক ব্যাপার ছিল না। সেবিকা আল জুয়রির টোপ গিলে আল জুয়রিকে আবুল আব্বাস ও নাহিদার যেসব অন্তরঙ্গ কথাবার্তা পাচার করেছিল তা ছিল অনেকটা এরকম। আবুল আব্বাসের উদ্দেশ্যে নাহিদা বলল, আবুল আব্বাস, একজন তৃতীয় স্ত্রীর প্রয়োজনে যদি তুমি আমাকে বিয়ে করে থাকো তাহলে খোলাখুলি আমাকে সেই কথা বলে ফেলো। তোমার প্রেমকে হৃদয়ের মণিকোঠায় ধারণ করে আমি অনুতাপের কান্না কেঁদে নিব। না না নাহিদা, তোমাকে আমার প্রয়োজন ছিল, নয়তো স্ত্রী হিসেবে নারীর অভাব আমার ছিল না। কেননা তুমি আমার ভাইয়ের স্ত্রী থাকা অবস্থাতেও তো আমাকে প্রাণাধিক স্নেহ করতে। তখন ঠিকই তোমাকে ভালোবাসতাম, তবে সেই স্নেহ ভালোবাসা ছিল ভিন্ন। মূর্তি সংহারী এক মুজাহিদের বোনের মধ্যে চারিত্রিক স্খলন থাকতে পারে না, স্বামীকে সে ধোঁকা দিতে পারে না। তখন তোমার চলাফেরা ও কথাবার্তা সবকিছুই আমার ভালো লাগতো। সেটি ছিল একজন গুণমুগ্ধ ভাবির দেবরের প্রতি পবিত্র মমত্ববোধ, যার মধ্যে কোনো পঙ্কিলতা ছিল না। তাহলে আমি কি এটাই বুঝবো যে আমাকে তোমার খুব ভালো লাগতো বলেই তুমি আমাকে বিয়ে করেছো? নাহিদার উদ্দেশ্যে বলল আবুল আব্বাস। না, আমি শুধু এজন্য তোমার সাথে বিয়েতে রাজি হইনি, বলল নাহিদা। তোমার যেমন স্ত্রীর অভাব ছিল না, বিয়ের প্রশ্নে আমারও পুরুষের ঘাটতি ছিল না। গজনি সালতানাতে শত শত বীর বাহাদুর সুশ্রী যুবক আমাকে পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল। তোমাকে বিয়ে করার মধ্যে আমার ভালোবাসা ছাড়া আরও উদ্দেশ্য আছে। আমি শুধু তোমার জন্য ভালোবাসাই নিয়ে আসিনি, এনেছি একটি পবিত্র পয়গাম। এই পয়গাম কোনো জাগতিক পয়গাম নয়, কিংবা আমার ভাইয়ের পক্ষ থেকে কোনো রাজকীয় বার্তাও নয়। এ পয়গাম আল্লাহর দেয়া পয়গাম। আবুল আব্বাস, তুমি কি এ ব্যাপারে আমার সাথে একমত হবে না যে ভবিষ্যৎ প্রজন্ম গজনিকে মূর্তি সংহারীদের শহর বলে জানবে? এ কথা কি তুমি অস্বীকার করতে পারবে যে সালতানাতে গজনি প্রতিবেশী মুসলিম রাজন্যবর্গের জন্য কাটা হয়ে বিরাজ করছে? তারা সবাই মিলে ইসলামের এই আলোকিত অধ্যায়কে কালিমামুক্ত করতে উঠে পড়ে লেগেছে। তোমার এই কথাকে অস্বীকার করার উপায় নেই, বলল আবুল আব্বাস। তুমি যা বলছো তার সবই সত্য, কিন্তু এসব বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য তো আরও অনেক সময় পাওয়া যাবে। আজকে শুভরাতে তুমি এসব জটিল বিষয়ের অবতারণা করছো কেন? তুমি কি আমার প্রেম, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস সবকিছুকে আজ রাতেই রণাঙ্গনে পাঠিয়ে দিতে চাও? হ্যাঁ, তুমি যদি তাই মনে করো তবে আজ রাতে আমি তোমাকে রণাঙ্গনে পাঠিয়ে দিতে চাই। কারণ বিয়ের প্রথম রজনীটি যে কোনো মানুষের জন্য খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ। সে কথা তুমি জানো আবুল আব্বাস। বাসর রাত তোমার জন্য নতুন কিছু না, আমার জন্য এই রাতটি জীবনের প্রথম নয়। আমি তোমার প্রেম, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস কিছুতেই নষ্ট হতে দেব না। আমাকে পেয়ে যদি তোমার জীবনের স্বপ্নগুলো আরও রঙিন হয়ে থাকে, তাহলে সেই রঙিন স্বপ্নগুলোকে আমি সযত্নে আরও বর্ণিল করে তুলব। আমার মনের গহীনে পুষে রাখা জটিল কথাগুলো আমাকে বলতে দাও, আর তোমার স্বপ্নগুলো আমাকে বুঝবার অবকাশ দাও। এখনও তো রাত অনেক রয়ে গেছে, জীবনে আরও কত রাত আসবে। আমি তোমার প্রতিটি রাতকেই মোহনীয় করে তুলব, কিন্তু একটু ধৈর্য ধরে আমার কটি কথা শুনে নাও।
আজকের যে রাতে আমরা সুখ সাগরে সাঁতার দিতে যাচ্ছি, এ রাতটি গজনির হাজারো কন্যা জায়া জননীর জন্য বিষাদে ভরা। গজনির হাজারো যুবতী আজকের এ রাতেও তাদের প্রাণপ্রিয় স্বামীদের বিরহ যাতনা নিয়ে নির্ঘুম নিষ্পেষণে অতিবাহিত করছে, যাদের স্বামীরা আর কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না। আল্লাহর সেই সৈনিকেরা আল্লাহর পয়গাম পৌঁছে দিতে আল্লাহু আকবার স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে হিন্দুস্তান গিয়েছিল। সেখানে গিয়ে তারা সম্পূর্ণ বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশে আটকে পড়ে, যেখান থেকে তাদের অনেকের পক্ষে ফিরে আসা সম্ভবপর হয়নি। যাওয়ার আগে তারা শপথ করে গিয়েছিল তারা যেখানেই যাবে সেখানে মসজিদে আবাদ করবে, আল্লাহর জমিন থেকে মূর্তি পূজাকে উৎখাত করবে। তারা আল্লাহর পথে জীবন দিয়ে এসেছে। আমি আজ রাতের সকল প্রেম, ভালোবাসা, সুখ ও আনন্দকে তাদের পবিত্র ত্যাগের জন্য উৎসর্গ করছি। আবুল আব্বাস, এদের বিপরীতে তুমি সেই সব ক্ষমতালিপ্সু রাজন্যবর্গের রাজসিকতার দিকে তাকিয়ে দেখো, যাদের ক্ষমতা লিপ্সার জন্য প্রতিটি মুসলিম জনপদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। প্রতিটি মুসলিম রাজ্যেই বিরাজ করছে গৃহযুদ্ধ। আজকের এই পবিত্র রাতে যদি তুমি আমার কথা ধৈর্য সহকারে না শোনো, তাহলে মুসলিম রাজ্যগুলোতে ভাইয়ের তরবারি ভাইয়ের মাথা দ্বিখণ্ডিত করতে থাকবে। ভাইয়ের ধনুক থেকে ছোড়া তীরে ভাইয়ের বুক ঝাঁঝরা হতেই থাকবে। আজকের এই পবিত্র রাতে আমার সেই সব মা বোন ও তরুণী স্ত্রীদের কথা মনে পড়ছে, যাদের সকল সুখ আহ্লাদ, স্বপ্ন সাধনা ক্ষমতালোভী রাজন্যবর্গের অন্যায় বিদ্বেষের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। আবুল আব্বাস, তুমি একজন টকবকে যুবক, আমিও যুবতী। এসো, ক্ষণিকের জন্য আমরা বাসর রাতের রঙিন স্বপ্ন ও যৌবনের উচ্ছ্বাস পাশে রেখে কয়েকটি জরুরি কথা আলোচনা করি। আবুল আব্বাস, তুমি কি আমাকে বলবে খাওয়ারিজম শাহ কেন আজও গজনি আক্রমণ করেনি? তোমার জান্নাতবাসী পিতা কেন হত্যার শিকার হয়েছিলেন? তুমি কি জানো গজনি আক্রমণ করবার জন্য তাকে উস্কানি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কিছুতেই গজনি আক্রমণ করতে সম্মত হননি, ফলে তাকে হত্যা করা হলো। তোমার বড় ভাই পিতার অকাল মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। দিন দিন তার দেমাগ খারাপ হতে লাগলো। আমাকে বিয়ে করার প্রথম রাতেই আমি তাকেও এসব কথাবার্তাই বলেছিলাম। তিনি আমার প্রতিটি কথা হৃদয়ের মণিকোঠায় গেঁথে নিয়েছিলেন। আচ্ছা নাহিদা, তুমি কি একথা জানতে যে ভাইয়াকে নাকি তোমার ভাই মাহমুদ বিষ পান করিয়েছিল? সুলতান মাহমুদের অধীনতা সে মেনে নেয়নি বলেই নাকি তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তুমি কি একথায় বিশ্বাস করো? জিজ্ঞেস করলো নাহিদা। ঠিক বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমার মধ্যে সংশয় ঠিকই তৈরি হয়েছিল, বলল আবুল আব্বাস। এখানে সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই যে সমরনায়ক শত্রুবাহিনীর সংখ্যার তুলনায় 1/4 কিংবা 1/5 সৈন্য নিয়ে সবসময় শত্রুদের প্রবল সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে বিজয় ছিনিয়ে আনতে পারে, তার মতো বীর বাহাদুর কাউকে বিষ প্রয়োগে হত্যা করতে পারে না। এটা কাপুরুষের কাজ, বীর পুরুষের নয়। আমার ভাইয়ের যদি প্রয়োজন হতো তোমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, তাহলে তিনি জুরজানিয়া এসে এখানকার প্রতিটি ইট বিচ্ছিন্ন করে ফেলতে পারতেন এবং তোমার ভাইকে কয়েদ করে জিন্দানখানায় ভরে রাখা তার পক্ষে মোটেও কঠিন ব্যাপার ছিল না। আমি তোমাকে বলছিলাম, আমাকে বিয়ে করে আনার পর আমি যখন দেখতে পেলাম এখানে গজনি সালতানাতের বিরুদ্ধে রণপ্রস্তুতি চলছে, কতিপয় কুচক্রী তোমার ভাইকে গজনির বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর উস্কানি দিচ্ছে, তখন তোমার ভাইকে আমি এই ভয়াবহতা ও ভাতৃঘাতী যুদ্ধের পরিণতি সম্পর্কে বোঝালাম। তিনি আমার কথায় আশ্বস্ত হলেন এবং কুচক্রীদের ষড়যন্ত্রে পা দিতে রাজি হলেন না। অবশ্য আমারও এ ব্যাপারে সন্দেহ হতো, তোমার ভাইকে এমন কোনো বিষ হয়তো খাওয়ানো হয়েছে যা খুব ধীরে ধীরে শরীরের ভিতর বিষক্রিয়া ঘটিয়েছে, ফলে দিন দিন তার অসুখ বেড়েই যাচ্ছিল। যদি সত্যি তাকে বিষ খাওয়ানো হয়ে থাকে, তবে সেই কুচক্রীরাই তাকে বিষ খাইয়েছে, যারা খাওয়ারিজম ও গজনির মধ্যে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছিল। তোমার মতে কারা সেই কুচক্রী? কে এই বিষ প্রয়োগের সাথে জড়িত? নাহিদার প্রতি প্রশ্ন ছুড়ে দিল আবুল আব্বাস। মূল কাজটি মুসলমানরাই করেছে, কিন্তু ওদের পিছনে হাত রয়েছে ইহুদি ও ফিরিঙ্গিদের, বলল নাহিদা। ইহুদি ও খ্রিস্টান চক্রান্তকারীদের সম্মিলিত চক্রান্তের ফসলই মুসলিম দেশসমূহের মধ্যকার গৃহযুদ্ধ। তাছাড়া কারামতি উপজাতিদেরও এতে হাত আছে, কারণ আমার ভাই কারামতিদের শীর্ষ নেতাকে খতম করে ওদের আখড়া ঘুরিয়ে দিয়েছিলেন। নাহিদা, আমি অকালে নিহত হতে চাই না, উদ্বিগ্ন কণ্ঠে বলল আবুল আব্বাস। এমনটি বলো না, বরং বলো আমি আল্লাহর পথে নিহত হতে চাই, বলল নাহিদা।
দেখছো না, আমার ভাই বারবার হিন্দুস্তানের প্রতিকূল পরিবেশে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে চায়। আমিও এটিই চাই এবং আল্লাহও তাই ভালোবাসেন। তুমি আমার ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গন চষে বেড়াও। আল্লাহর পথে তোমাকে উৎসর্গ হতে দেখলে আমি আমার সকল সুখ স্বপ্ন কোরবান করে দিতেও প্রস্তুত। যদি তুমি এতটা নাই পারো, অন্তত গজনি সালতানাতের বিরুদ্ধে কোনো তৎপরতা না চালিয়ে গজনির সাথে মৈত্রী সম্পর্ক শক্তিশালী করো। ঠিকই বলেছ নাহিদা, এই মুহূর্তে সুলতানের একজন শক্তিশালী মিত্র দরকার, কারণ তার সামরিক শক্তি খুবই দুর্বল হয়ে গেছে, বলল আবুল আব্বাস। তোমার কথা পুরোপুরি ঠিক নয়। গজনির শক্তি এতটা দুর্বল হয়ে যায়নি যতটা তোমরা মনে করছো, বলল নাহিদা। এখনও যথেষ্ট সৈন্য রয়েছে গজনিতে। তাছাড়া হিন্দুস্তানি সৈন্যদের ব্যারাক সম্পূর্ণ অব্যবহৃত। তাদেরকে কখনো হিন্দুস্তানের কোনো যুদ্ধে ব্যবহার করা হয় না। তাদেরকে এদিকে ব্যবহার করার জন্য রিজার্ভ রাখা হয়েছে। গজনি সুলতানের অধীনে ওরা খুবই সুখে আছে এবং ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে মুসলমান হচ্ছে। হাজার হাজার গজনিবাসী স্বেচ্ছাসেবক হিসেবে সেনাবাহিনীতে ভর্তি হয়েছে। এরপরও যে সামান্য ঘাটতি আছে তাকে পুষিয়ে নেওয়ার মতো আত্মশক্তি ও মনোবল গজনি সেনাদের রয়েছে। কাজেই গজনি সালতানাতকে কোনো বহিঃশক্তির আগ্রাসন থেকে রক্ষার জন্য সুলতান মাহমুদের কোনো সামরিক শক্তির সাথে মৈত্রী গড়ে তোলা জরুরি। এই ভুল ধারণা মনের ভিতর থেকে দূর করে দাও। সুলতানের চেয়ে বরং তোমার একজন শক্তিশালী মিত্রের খুব প্রয়োজন। তোমার ভাইয়ের সাথে আমি মৈত্রী স্থাপন করব ঠিক, কিন্তু তার অধীনতা মেনে নিব না। সে যদি খুতবায় তার নাম উচ্চারণের প্রস্তাব করে তবে তো আমি কখনোই তা মেনে নেব না। নাহিদা, তোমাকে আজ এ কথা বলতে দ্বিধা নেই যে তোমার প্রতি ভালোবাসা ছাড়াও আমার তোমাকে বিয়ে করা অন্যতম উদ্দেশ্য তোমার ভাইয়ের সাথে মজবুত মৈত্রী গড়ে তোলা। কারণ ভিতরে বাইরে আমি চরম শত্রু বেষ্টিত। এমত অবস্থায় তার মতো একজন শক্তিশালী মিত্রের আমার খুবই প্রয়োজন। আমি আশা করি তিনি বন্ধুত্বের হক পুরোপুরি আদায় করবেন। তার কাছ থেকে বন্ধুত্ব ও মৈত্রীর অধিকার আদায় করার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি আবুল আব্বাস। কিন্তু মৈত্রী বড় কথা নয়। মৈত্রী তখনই অর্থবহ হবে যখন যে কোনো দুর্যোগ ও বহির আক্রমণে খাওয়ারিজম ও গজনির সৈন্যরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হবে। এমনটিই হবে নাহিদা, এমনটিই হবে, বললেন আবুল আব্বাস। এরপর আবুল আব্বাস নাহিদাকে বুকে জড়িয়ে আবেগপূর্ণ কথাবার্তা ও আচরণ করতে শুরু করলেন। সেবিকা আল জৌরিকে জানালো, সে মনে করেছিল যে নারী বাসররাতে রসকসহীন জীবন মৃত্যু যুদ্ধ জিহাদের মতো নিরস ওয়াজ নিয়ে মেতে উঠেছিল, সেই নারীর মধ্যে প্রেম ভালোবাসা আবেগ সোহাগের বালাই থাকতে পারে না। কিন্তু এক পর্যায়ে যুদ্ধ বিগ্রহের কথায় বিরতি দিয়ে নাহিদাও আবুল আব্বাসের কামদীপ্ত বাসনায় এভাবে সাড়া দিল যে তার প্রতিটি শব্দ ও বাক্য ছিল উচ্ছ্বাস ও উন্মাদনায় ভরপুর। অল্পক্ষণের মধ্যেই সে আবুল আব্বাসকে কামনার উচ্ছ্বসিত আবেগ ও কামদীপ্ত উত্তেজনাপূর্ণ কথায় নেশাগ্রস্ত করে ফেলল। 30-এর কোঠায় পা দেয়া নাহিদা যেন 17 বছরের তরুণীতে রূপান্তরিত হলো। তার প্রতিটি হাসি ও কথায় যেন টপকে পড়ছিল মোহনীয় মধুময় সুধা। এমনই জাদুমাখা ছিল নাহিদার প্রতিটি কথা, যেন তা কঠিন সীসাকেও মোমের মতো গলিয়ে দিতে সক্ষম ছিল। কিছুক্ষণের মধ্যে আবুল আব্বাসকে শান্ত সুবোধ শিশুর মতোই প্রেমের অক্টোপাসে বেঁধে ফেলেছিল নাহিদা। নাহিদার এই দুর্দান্ত তৎপরতার কাছে মনে হলো আবুল আব্বাস নিতান্তই আনারি বালক।